নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। আজকের ক্লাসে সংবিধানের আজকের ক্লাস থেকে আমরা শুরু করব রাজ্যপাল অর্থাৎ রাজ্য সম্পর্কে আলোচনা করা শুরু করব। রাজ্যের যে সমস্ত ইম্পর্টেন্ট পদগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের যে আইন পরিষদ সেই সম্পর্কে আমরা আলোচনা করা শুরু করব। আজকের যে টপিক সেটা হচ্ছে রাজ্যপাল। এর আগে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট শেষ করে এসেছি এবং আগের সমস্ত ক্লাস তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। প্লেলিস্টে গেলে এই সংবিধানের এই প্লেলিস্টটা তোমরা নিচে ডেসক্রিপশনে এবং উপরে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, সেখান থেকেও খুঁজে পেয়ে যাবে। মেনলি আমি এই প্লেলিস্টটা বানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, কনস্টেবল ইত্যাদি পরীক্ষার জন্য। এছাড়াও অন্যান্য পরীক্ষা যারা দিচ্ছ পশ্চিমবঙ্গ সহ ভারতের যে কোনো পরীক্ষার জন্য সংবিধান একদম সহজ করে বোঝানোর উদ্দেশ্যে আমি এই প্লেলিস্টটা শুরু করেছি এবং সংবিধানের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট সমস্ত কিছু আমি এখানে আলোচনা করব। একদম বেসিক টু অ্যাডভান্স ক্লাসগুলো তোমাদের হেল্প করবে। অবশ্যই ক্লাসগুলো দেখো এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে। এছাড়াও অন্যান্য প্লেলিস্টগুলো দেখো এবং সাথে সাথে এই ক্লাসটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি যখনই ভিডিও দেব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আমরা আজকে আলোচনা করা শুরু করব রাজ্য সম্পর্কে। রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছু রয়েছে পার্ট 6 এর মধ্যে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এরকম কোশ্চেন তোমরা হামেশাই দেখতে পাবে যে রাজ্য সরকার স্টেট গভর্নমেন্ট সম্পর্কে কোন পার্টে কোন অংশে বলা রয়েছে পার্ট 6 এ। পার্ট 6 এর 153 থেকে 167 নম্বর আর্টিকেলের মধ্যে রাজ্যের কার্যনির্বাহীরা রয়েছে। এবার এই রাজ্যের কার্যনির্বাহী কারা? রাজ্যের কার্যনির্বাহী হচ্ছে যারা রাজ্যে আইন তৈরি করবে, যে সমস্ত আইনগুলো তারা তৈরি করবে সেইগুলোকে ইমপ্লিমেন্ট অর্থাৎ প্রয়োগ করবে। যে সমস্ত সাংবিধানিক পদগুলো এই কাজগুলো করবে, আইন তৈরি করার সঙ্গে যুক্ত থাকবে, তাদেরকে রাজ্যের কার্যনির্বাহী বলা হবে। এবার এই রাজ্যের কার্যনির্বাহীর মধ্যে যে যে পদগুলো রয়েছে, গভর্নর, মুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদ এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। ডাইরেক্ট কোশ্চেন এইভাবে করা হবে যে এর মধ্যে নিচের অপশনগুলোর মধ্যে রাজ্যের কার্যনির্বাহী সঙ্গে সম্পর্কিত কে নয়। এর মধ্যে অপশানে হয়তো গভর্নর, মুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদ দিয়ে দেবে, দিয়ে একটা অন্য নাম দিয়ে দেবে, যেমন হাইকোর্টের প্রধান বিচারপতি, তো সেটা অ্যান্সার হবে। তো এই 4টে পদ রয়েছে রাজ্যের কার্যনির্বাহীর মধ্যে এবং এরা 153 থেকে এদের সম্পর্কে 167 আর্টিকেলের মধ্যে বলা রয়েছে। যদি আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখি, সেন্ট্রাল গভর্নমেন্টেও দেখেছিলাম সেখানে ইউনিয়ন এক্সিকিউটিভ বলা হয়, যেটা এখানে স্টেট এক্সিকিউটিভ বলা হচ্ছে। স্টেট এক্সিকিউটিভ সেটাই সেন্ট্রাল গভর্নমেন্টে ইউনিয়ন এক্সিকিউটিভ বলা হয়। তো সেই ইউনিয়ন এক্সিকিউটিভে এইরকম সেম পদ রয়েছে। গভর্নরের জায়গায় সেখানে প্রেসিডেন্ট রয়েছে, মুখ্যমন্ত্রীর জায়গায় সেখানে প্রাইম মিনিস্টার রয়েছে, মন্ত্রী পরিষদ কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের জায়গায় সেখানে অ্যাটর্নি জেনারেল রয়েছে। কিন্তু সেখানে এক্সট্রা আর একটা পদ ছিল, সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। কিন্তু রাজ্যের ক্ষেত্রে, আমাদের সংবিধানে রাজ্যের ক্ষেত্রে কোনো ভাইস গভর্নর বলে কোনো পদ হয় না। শুধু এটাই যা তফাৎ, বাকি পুরো যে প্যাটার্নটা ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টে আমরা যা পড়ে এসেছি, পার্ট 5-এ আমরা যা পড়ে এসেছি এক্স্যাক্টলি সেম কাজ করবে হচ্ছে রাজ্যের ক্ষেত্রে। সমস্ত কিছু সেম হবে, শুধু তার নামগুলো একটু চেঞ্জ হয়ে যাবে আর কিছু কিছু ক্ষেত্রে একটু চেঞ্জ হয়েছে, বাকি সমস্ত কিছু সেম। তো আমরা যে রাজ্যের এক্সিকিউটিভ বা কার্যনির্বাহী সম্পর্কে, নির্বাহী যারা রয়েছে তাদের সম্পর্কে পড়তে চলেছি, তার প্রথম এবং ইম্পর্টেন্ট পদ হচ্ছে গভর্নর। গভর্নর হলেন রাজ্যের প্রধান কার্যনির্বাহী প্রধান, এটা রাজ্যের হবে, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, রাজ্যের হবে, রাজ্যের প্রধান কার্যনির্বাহী। ঠিক আছে, এবার এর মানেটা কি? তিনি রাষ্ট্রপতির মতোই একটা পদ। এটা রাষ্ট্রপতি যেমন ডাইরেক্টলি দেশকে পরিচালনা করেন না, তিনি ডাইরেক্ট দেশকে শাসন করেন না, তার নামে শাসন করা হয়, তার নামে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ কাজ করে। তেমনি ভাবে এখানে গভর্নরের নামে রাজ্যের অন্যান্য যে
পদগুলো রয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদ, তারা কাজ করে, তারা রাজ্যকে পরিচালনা করে। কিন্তু তাহলে গভর্নরকে প্রধান কার্যনির্বাহী কেন বলা হচ্ছে? কারণ তার নামে সমস্ত কিছু করা হয়, আলটিমেটলি তার নামে সমস্ত কিছু করা হবে, এবং সেই জন্য তাকে নামমাত্র নির্বাহী প্রধান বা নমিনাল এক্সিকিউটিভ হেড বলা হয়। এবং এইটা আরেকটা নামও বলা হয়, সেটা হচ্ছে সাংবিধানিক প্রধান। রাজ্যের সাংবিধানিক প্রধান হচ্ছে গভর্নর, কিন্তু অ্যাকচুয়াল যে প্রধান সে হচ্ছে চিফ মিনিস্টার, সিএম। তো প্রেসিডেন্টের মতোই সেম কাজ হচ্ছে, কিন্তু প্রেসিডেন্টের পদের থেকে রাজ্যপালের পদের একটা তফাৎ রয়েছে, সেটা হচ্ছে রাজ্যপালের যে অফিসটা, সেটা গভর্নরের যে অফিস, সেটা দ্বৈত ভূমিকা পালন করে। দ্বৈত ভূমিকা, ডুয়েল নেচার কেন, ডুয়েল রোল কেন? কারণ হচ্ছে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে কাজ করে। রাজ্য কিভাবে কাজ করছে বা রাজ্য কিভাবে পরিচালিত হচ্ছে সেই খবরটা রাজ্যপালের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে। মাঝখানে থাকছে রাজ্যপাল, রাজ্যগুলো কিভাবে কাজ করছে সেটার খবর রাজ্যপাল সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবে, প্রেসিডেন্টকে দেবে। তো সেই জন্য কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে কাজ করে। তার মানে এই নয় যে কেন্দ্রীয় সরকারের আন্ডারে কোনো একটা অফিসার রাজ্যপাল, এরকম ব্যাপার নয়। রাজ্যপাল একটা সম্পূর্ণ আলাদা পদ, তার উপর কেন্দ্র সরকার কোনো আলাদা করে প্রভাব বিস্তার করতে পারবে না। তার রাজ্যপালের সমস্ত কাজের কথা সংবিধানে বলা রয়েছে, কিন্তু যেহেতু রাজ্য সরকারের সমস্ত কথা বা সমস্ত কাজ কিভাবে হচ্ছে সেইটা কেন্দ্রীয় সরকারকে জানায় রাজ্যপাল, সেই জন্য এনাকে বলা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ট। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট সম্পর্কে জানতে হবে, একটা ইম্পর্টেন্ট সংশোধন আইন সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমি যদিও এই সংশোধনগুলো নিয়ে আলাদা একটা সেপারেট ক্লাস করব, কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো এই চ্যাপ্টারের সঙ্গে সম্পর্কিত সেগুলো মনে রাখতে হবে এখন থেকেই। 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1956 পাস হয়, 1956 সালের 7ম সংবিধান সংশোধনী আইনে বলা হচ্ছে যে রাজ্যপালের যে পদটা, রাজ্যপাল একাধিক রাজ্যের জন্য হতে পারে। মানে সেম পার্সনকে, সেম ব্যক্তিকে একাধিক রাজ্যের রাজ্যপাল করা সম্ভব। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে করতে পারবে। এখন যিনি ওয়েস্ট বেঙ্গলের গভর্নর রয়েছেন, অটোমেটিক্যালি সে বিহারেরও গভর্নর হতে পারবে, সে ঝাড়খণ্ডেরও গভর্নর হতে পারবে, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট চায়। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে যে এই কয়েকটা রাজ্যকে সম্মিলিতভাবে একজন রাজ্যপাল শাসন করবে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে রয়েছে। ওকে, তো 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে গভর্নরের নিয়োগ, কিভাবে নিয়োগ হয় বা কে নিয়োগ করছে? রাষ্ট্রপতি নিয়োগ করে। এবার রাষ্ট্রপতি নিয়োগ করে মানে এই নয় যে রাষ্ট্রপতি যাকে খুশি তাকে অ্যাপয়েন্ট করে দিতে পারবে গভর্নর হিসেবে, এরকম নয়। কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রী পরিষদ, রাষ্ট্রের যে মন্ত্রী পরিষদ, সেন্ট্রাল মন্ত্রী পরিষদ, সেখানকার হেডকে পিএম, প্রধানমন্ত্রীর নির্দেশে রাষ্ট্রপতি কোনো একজন ব্যক্তিকে গভর্নর হিসেবে নিযুক্ত করতে পারেন। রাষ্ট্রপতির ক্ষমতা কি? তাকে নিযুক্ত করা, কিন্তু কে হবে সেটা ঠিক রাষ্ট্রপতি করেন না। তাহলে এখানে রাষ্ট্রপতির পদের সঙ্গে রাজ্যপালের যে পদ, তার একটা তফাৎ দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি, প্রেসিডেন্টের নির্বাচনের ক্ষেত্রে কারা কারা থাকছে। আমাদের প্রথম কথা হচ্ছে প্রেসিডেন্টের একটা নির্বাচন হয়, ইলেকশন হয়, যদিও সেই ইলেকশনে ভারতের সমস্ত নাগরিক অংশগ্রহণ করে না। প্রেসিডেন্টের ইলেকশনে লোকসভা, রাজ্যসভা আর হচ্ছে বিধানসভা, রাজ্যগুলোর যে বিধানসভা রয়েছে তার সমস্ত নির্বাচিত সদস্য যারা রয়েছে তারা প্রেসিডেন্টকে ভোটের মাধ্যমে নিযুক্ত করে। কিন্তু গভর্নর নিযুক্ত করার জন্য কোনো এরকম পদ্ধতি নেই, না সরাসরি তিনি জনগণ দ্বারা নির্বাচিত হন, না তিনি রাষ্ট্রপতির ক্ষেত্রে যেরকম বিশেষ ইলেকটোরাল কলেজ তৈরি করা হয় পরোক্ষভাবে নির্বাচন করার জন্য, এরকম কোনো ইলেকটোরাল কলেজও তৈরি করা হয় না গভর্নর নিয়োগের জন্য। তাকে ডাইরেক্টলি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত করা হয়। ওকে, নেক্সট হচ্ছে যোগ্যতা।
রাজ্যপাল হওয়ার জন্য অবভিয়াসলি ভারতের নাগরিক হতে হবে। এটা ভারতের যে কোনো সাংবিধানিক পদ পাওয়ার জন্য ভারতের নাগরিক অবশ্যই হতে হবে, এবং তার বয়স 35 বছর হতে হবে। এইটা ইম্পর্টেন্ট যে 35 বছর তার বয়স হতে হবে। এই দুটো পয়েন্ট আমাদের সংবিধানে লেখা রয়েছে। তাছাড়াও কিছু আনঅফিসিয়াল পয়েন্ট রয়েছে, মানে সেগুলো সংবিধানে লেখা নেই কিন্তু এরকম ভাবে করা হয়, নর্মালি এইভাবেই করা হয়। যেমন কি হচ্ছে, সেখানে যে রাজ্যে তাকে নিযুক্ত করা হচ্ছে তিনি সেই রাজ্যের মানুষ হবেন না, অর্থাৎ পশ্চিমবঙ্গের যিনি গভর্নর হবেন তিনি কোনোদিনই পশ্চিমবঙ্গের হবেন না। এটা নর্মাল প্র্যাকটিস। আর সেকেন্ড আর একটা জিনিস করা হয়, প্রেসিডেন্ট যখন গভর্নর নিযুক্ত করেন তিনি সেই রাজ্যের সিএম এর সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার কথা বলে নেন যে এই ব্যক্তিকে নিযুক্ত করা হচ্ছে। এর মানে এই নয় যে সিএম যদি তাকে না চান প্রেসিডেন্ট তাকে নিযুক্ত করবেন না, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু একটা ফর্মাল কথাবার্তা বলে নেন যে এই ব্যক্তিকে নিযুক্ত করা হচ্ছে। এই দুটো সংবিধানে বলা নেই, এই দুটো নর্মাল প্র্যাকটিস আমাদের সাংবিধানিক, এটা একটা বৈশিষ্ট্য বলতে পারো। গভর্নর অফিসের শর্তাবলী, কিছু ইম্পর্টেন্ট শর্ত রয়েছে যেগুলো মেনে গভর্নরকে নিযুক্ত করা হয়। প্রথম, তিনি কোনো হাউসের মেম্বার হবেন না, না পার্লামেন্টের রাজ্যসভা বা লোকসভার মেম্বার হবেন, না তিনি রাজ্যের আইনসভার অর্থাৎ বিধানসভার মেম্বার হবেন। কোনো রাজ্যে যদি বিধান পরিষদ থাকে তাহলে সেই বিধান পরিষদেরও মেম্বার হবেন না। কোনো হাউসের তিনি সদস্য হবেন না। যদি কোনো হাউসের সদস্য হন, ফর এক্সাম্পল কোনো একজন ব্যক্তি সে লোকসভার মেম্বার বা রাজ্যসভার মেম্বার, তাকে গভর্নর নিযুক্ত করা হচ্ছে, অটোমেটিক্যালি এই যে পদগুলো তার রয়েছে সেটা চলে যাবে, তখন তাকে শুধুমাত্র গভর্নর হিসেবেই কাজ করতে হবে। সেকেন্ড, তিনি কোনো লাভের পদে থাকবেন না, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যে গভর্নমেন্ট জব করে, ফর এক্সাম্পল কেউ একজন গভর্নমেন্ট জব করে তাকে বানানো হচ্ছে গভর্নর, কোন একটা রাজ্যের গভর্নর রাজ্যপাল বানানো হচ্ছে, অটোমেটিক্যালি তার এই পদটা চলে যাবে। যদি সে এই পদটা ধরে রাখতে চায় তাহলে সে গভর্নর হতে পারবে না। নেক্সট, গভর্নর হওয়ার পর তাকে তার সরকারি বাসভবন দেওয়া হবে, এবং সেই বাসভবন যতদিন অবধি তিনি গভর্নর থাকবেন ততদিন অবধি উইদাউট পেমেন্ট এনি রেন্ট, কোনো রেন্ট পে না করে তিনি সেখানে থাকতে পারবেন, যেটাকে রাজভবন বলা হয়। একজন গভর্নরের সমস্ত সুযোগ সুবিধা, ভাতা, স্যালারি, অন্যান্য সুবিধা, এই সমস্ত কিছু ঠিক করবে পার্লামেন্ট। পার্লামেন্ট চাইলে গভর্নরের স্যালারি বাড়াতে পারে, কমাতে পারে, সুযোগ সুবিধা বাড়াতে পারে, কমাতে পারে। এখন একজন গভর্নরের স্যালারি কত? 3,50,000 পার মান্থ। আর যদি কোনো রাজ্যের মানে কোনো একজন গভর্নর একাধিক রাজ্যের গভর্নর হন, মানে যেরকম আগের এক্সাম্পলে বললাম যে একজন ব্যক্তিকেই তিনটে বা দুটো বা তিনটে বা চারটে রাজ্যের একসাথে গভর্নর বানানো যেতে পারে সেম ব্যক্তিকে, সেই ক্ষেত্রে কি হবে, যতগুলো রাজ্যের তিনি গভর্নর হচ্ছেন, ফর এক্সাম্পল 3টে রাজ্যের তিনি গভর্নর, একজনই ব্যক্তি 3টে রাজ্যের গভর্নর, তাহলে সেই 3টে রাজ্য থেকে যে মানে তার যে স্যালারিটা 3টে রাজ্যের মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে। নেক্সট, তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, তাকে গ্রেপ্তার করা যাবে না, তাকে জেলে বন্দি করা যাবে না, তার ওপর কোনো ফৌজদারি মামলা করা যাবে না, ঠিক আছে। এইরকম একটা বিধান রয়েছে গভর্নরের জন্য। এবার যদি গভর্নর কোনো ভুল কাজ করে তাহলে তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, সেরম ব্যাপার নয়। সেই পদটাতে যখন তিনি থাকবেন, গভর্নর পদে যতক্ষণ তিনি থাকবেন ততক্ষণ এগুলো করা যাবে না। যদি তার বিরুদ্ধে কোনো মামলা করতে হয়, ফার্স্টে তাকে 2 মাসের একটা নোটিশ দিতে হবে। 2 মাসের নোটিশের মধ্যে গভর্নর তার পদ থেকে ইস্তফা দেবেন, তারপরে তার বিরুদ্ধে সমস্ত মামলা করা যাবে। নেক্সট, শপথ নেবে সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ হাইকোর্ট। যদি তিনি অনুপস্থিত থাকেন তাহলে আদালতের সিনিয়র মোস্ট জাজ বা জ্যেষ্ঠতম, যিনি সব থেকে বয়সে যিনি বড় বিচারক রয়েছেন, তিনি এই শপথ বাক্যটা পাঠ করাবেন। ইম্পর্টেন্ট পয়েন্ট, শপথ বাক্য পাঠ করাবেন হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি। নিয়োগ কে করছে? নিয়োগ করছে প্রেসিডেন্ট। শপথ বাক্য পাঠ করাচ্ছে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। কিন্তু তিনি যদি মানে গভর্নর যদি পদত্যাগ করতে চান তাহলে পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে জমা দেবেন। এই জিনিসটা বোঝা গেল। আর গভর্নর অফিসের মেয়াদ হচ্ছে 5 বছরের। তিনি একবার নিযুক্ত হলে 5 বছরের জন্য তিনি সেই পদে থাকবেন। এবার
এই 5 বছরের পদটা কম বেশি হতে পারে, সেটা নির্ভর করছে রাষ্ট্রপতির উপর। রাষ্ট্রপতি যদি চায় তাহলে 5 বছরটা কমিয়ে 3 বছর করে দিতে পারে, বা কোনো একজন ব্যক্তিকে গভর্নর হিসেবে কোনো একটা রাজ্যে নিযুক্ত করা হয়েছে, সে 3 বছর হয়তো সেই রাজ্যে কাজ করলো, তাকে বাকি 2 বছরের জন্য অন্য রাজ্যে ট্রান্সফার করা যেতে পারে। সমস্ত কিছু করতে পারবেন প্রেসিডেন্ট। কিন্তু সংবিধানে বলা রয়েছে 5 বছর, এবং 5 বছরের পর যে গভর্নর যিনি ছিলেন তিনি পুনরায় গভর্নর হতে পারবেন না, এরকম কোথাও লেখা নেই। অর্থাৎ এখন যিনি গভর্নর রয়েছেন, ফর এক্সাম্পল পশ্চিমবঙ্গের যিনি গভর্নর রয়েছেন, তার 5 বছর কমপ্লিট হওয়ার পর তাকে পুনরায় সেম রাজ্যে সেম পদে অর্থাৎ গভর্নর পদে নিযুক্ত করা যেতে পারবে, এবং এটা রাষ্ট্রপতি করতে পারে। ওকে, আশা করছি এই অবধি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি তোমাদের বুঝতে সুবিধা হয়, মানে বুঝতে পারছো মনে হয়, সহজ লাগে, তাহলে একটা লাইক অবশ্যই সবাই করে দিও, আর এই ভিডিওটা শেয়ার করে দিও। নেক্সট আমরা এবার আসবো রাজ্যপালের ক্ষমতাতে। ক্ষমতাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, এক্সিকিউটিভ পাওয়ার বা নির্বাহী ক্ষমতা, নেক্সট তারপর রয়েছে হচ্ছে আইনি ক্ষমতা বা লেজিসলেটিভ পাওয়ার। তো এই ক্ষমতাগুলো একটু দেখতে হবে যে রাজ্যপালের ক্ষমতা কি, অলমোস্ট সেম রাষ্ট্রপতির মতো, জাস্ট নামগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। যেমন রাষ্ট্রপতি কি করবে, রাষ্ট্রপতির কাজ হচ্ছে প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা মন্ত্রী পরিষদের যারা অন্যান্য মন্ত্রী তাদেরকে নিয়োগ করা। সেম জিনিসটা করবে রাজ্যপাল, কিন্তু সেটা রাজ্যের জন্য, তিনি মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করবেন। যেমন ভাবে রাষ্ট্রপতির ক্ষেত্রে সেই রাষ্ট্রের, এখানেও রাষ্ট্র হবে না, এটা রাজ্য হবে ফার্স্ট অফ অল। যেমন করে রাষ্ট্রের ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে সমস্ত যে নির্বাহী কর্ম সমস্ত কিছু হয় রাষ্ট্রপতির নামে, তেমনি ভাবে কোনো একটা রাজ্য সরকারের সমস্ত নির্বাহী কর্ম হবে হচ্ছে তার নামে, অর্থাৎ রাজ্যপালের নামে। কয়েকটা রাজ্যে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার রয়েছে। ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার কি জিনিস, সেই রাজ্যের যারা আদিবাসী রয়েছে তাদের দেখভাল করার জন্য বা তাদের সুযোগ সুবিধা ইত্যাদির জন্য একটা পদ রাখা হয়েছে, যেটাকে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বলা হয়। কোন কোন রাজ্যে রয়েছে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ আর হচ্ছে ওড়িশা। তো এই ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকেও নিযুক্ত করবে রাজ্যপাল। এটা আলাদা করে বলার কিছু নেই, সমস্ত মন্ত্রী পরিষদকে নিয়োগ করছে, মন্ত্রীদের যদি নিয়োগ করছে রাজ্যপাল, তাহলে স্বাভাবিকভাবে এই মন্ত্রীকেও নিযুক্ত করবে, কিন্তু এটা পার্টিকুলারলি আলাদাভাবে কোয়েশ্চেন এসছে একটা পরীক্ষাতে, তো সেই জন্য আলাদা করে বলে দিলাম। নেক্সট, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করবে, তার পারিশ্রমিক নির্ধারণ করবেন রাজ্যপাল। রাজ্যের নির্বাচন কমিশনার কে নিযুক্ত করবে রাজ্যপাল, এবং রাজ্যের নির্বাচন কমিশনের কাজ কি, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ভোট নেওয়া। রাজ্যের নির্বাচন কমিশন, এমনি যে নির্বাচন, ভারতের যে নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা পড়ে এসেছি, তার সেই নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন বাকি সমস্ত ভোট নেয়। ইভেন রাজ্যের যে ভোটটা, মানে বিধান সভার যে ভোট, সেটাও নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া করে, বাট রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোট এবং মিউনিসিপ্যালিটি ভোট নেয়। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ করবে রাজ্যপাল। রাজ্যের সাংবিধানিক জরুরি অবস্থা জারির সুপারিশ করতে পারবে রাষ্ট্রপতির কাছে। আমরা জরুরি অবস্থা সম্পর্কে সম্ভবত ভিডিও বানানো হয়নি, পরে বানিয়ে দেবো। কিন্তু একটা জিনিস, 3টে জরুরি অবস্থা রয়েছে, ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি। তো স্টেট এমার্জেন্সি বা রাজ্যের সাংবিধানিক যে জরুরি অবস্থা, মানে সাংবিধানিক জরুরি অবস্থা, যেটাকে স্টেট এমার্জেন্সিও বলা হয়, তো সেইটা করার সুপারিশ দিতে পারবে। অর্থাৎ তার কাছে এই ক্ষমতা নেই যে সে ডাইরেক্ট স্টেট এমার্জেন্সি জারি করে দিতে পারবে। রাষ্ট্রপতির হাতে ক্ষমতা রয়েছে স্টেট এমার্জেন্সি জারি করার, কিন্তু রেকমেন্ড করতে পারে, সুপারিশ করতে পারে রাজ্যপাল। আর যদি রাজ্যের সাংবিধানিক জরুরি অবস্থা জারি হয়, সেই ক্ষেত্রে রাজ্যপাল, তার কাছে আলটিমেট পাওয়ার থাকবে, সে সেই রাজ্যটাকে পরিচালনা মানে শাসন করবে সেই সময়, যতদিন অব্দি জরুরি অবস্থা থাকবে। নেক্সট হচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো চ্যান্সেলর হিসেবে কাজ করবে রাজ্যপাল, এবং রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার ভাইস চ্যান্সেলরদের নিয়োগ করবে রাজ্যপাল। নেক্সট হচ্ছে আইনি ক্ষমতা, লেজিসলেটিভ পাওয়ার, অর্থাৎ যেখানে আইন তৈরি করা হয়
সেই ক্ষেত্রে যে ক্ষমতাগুলো রয়েছে সেগুলোকে আইনি ক্ষমতা বলা হয়। আইনসভাকে তলব বা স্থগিত করা, রাজ্যের আইনসভা বলতে বিধানসভা, কোন কোন রাজ্যে বিধান পরিষদ রয়েছে, তবে অধিকাংশ রাজ্যেই বিধান পরিষদ নেই। বিধান সভাগুলো যে মিটিং সেটা ডাকা মানে হচ্ছে তলব করা এবং সেটা বন্ধ করা, স্থগিত করা, সেইগুলো করতে পারবে রাজ্যপাল। চাইলে তিনি রাজ্যের বিধানসভা ভেঙে দিতে পারবেন। তবে এরকম নয় তার মনে হলো যে এখন যে বিধানসভা রয়েছে রাজ্যে তাকে পছন্দ হচ্ছে না, ডাইরেক্ট ভেঙে দিলাম, এইরকম ভাবে করতে পারবে না যতদিন অব্দি কনফিডেন্স থাকবে। এই জিনিসগুলো আমরা রাজ্যের বিধানসভাতে আলোচনা করে নেবো, বাট এইটুকু মনে রাখবো যে রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা তার রয়েছে। যখন প্রথমবার রাজ্যের বিধানসভা তৈরি হবে, ফার্স্ট মানে হচ্ছে যে ইলেকশনের পরে, ভোটের পরে, বিধানসভার ভোটের পরে যে বিধানসভাটা তৈরি হবে তাকে অ্যাড্রেস করবে রাজ্যপাল। নেক্সট পাওয়ার, বিধানসভাতে একজন স্পিকার থাকে, যেমন করে লোকসভার একজন স্পিকার থাকে, বিধানসভারও একজন স্পিকার থাকে। এবার এই স্পিকারের পরে একটা পদ থাকে ডেপুটি স্পিকার। যদি ডেপুটি স্পিকার এবং স্পিকার উভয় পদই শূন্য থাকে, ডেপুটি স্পিকার আর স্পিকারের আলাদা করে নির্বাচন হয়, তাদেরকে আলাদা করে চুজ করা হয়। এই পদ দুটো যদি না থাকে, কোনো কারণে অনুপস্থিত থাকে, তাহলে সেই দিনের বা যে কদিন তারা অনুপস্থিত থাকবে সেই কদিনের জন্য একজন ব্যক্তিকে স্পিকার হিসেবে কাজ করার জন্য নিয়োগ করতে পারবে রাজ্যপাল। তেমনি ভাবে কোনো রাজ্যে যদি বিধান পরিষদ থাকে, তাহলে বিধান পরিষদের চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান যদি না থাকে, সেই জায়গাতে সভাপতিত্ব করার জন্য নিয়োগ করবে রাজ্যপাল। যে রাজ্যে বিধান পরিষদ থাকবে সেখানে টোটাল যা মেম্বার তার 1/6, 6/1 সদস্যকে মনোনীত করা হয়। এই মনোনয়নের ব্যাপারটা, মনোনীত সদস্যদেরকে মানে মনোনীত করবে কে? রাজ্যপাল, ঠিক আছে, গভর্নর। তেমনি ভাবে আগে বিধানসভাতে একজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে মেম্বারকে মনোনীত করা হতো, যেটা এখন নেই, কিন্তু আগে যখন ছিল তখন গভর্নর সেই ব্যক্তিকে মনোনীত করত। রাজ্যের আইনসভাতে কোনো বিল পাস হলে সেই বিলটা গভর্নরের কাছে যাবে। গভর্নরের কাছে পাওয়ার রয়েছে, যতক্ষণ না সে সেটাতে সাইন করবে ততক্ষণ অবধি সেটা অ্যাক্ট অর্থাৎ আইনে পরিণত হবে না। অর্থাৎ যদি আইনসভাতে একটা বিল পাস হয়, সেই বিলটা বিচার করার জন্য গভর্নরের কাছে যাবে, গভর্নর সেটাতে ডাইরেক্ট সাইন করে সেটাতে আইন বানাতে পারে, বা সাইন না করে ডাইরেক্ট সেটাকে রিজেক্ট করে দিতে পারে, বা সে চাইলে সেই বিলটাকে পুনর্বিবেচনা করার জন্য আইনসভাতে পাঠাতে পারে। এই জিনিসটা ডিটেলসে আমরা আলোচনা করব আইনসভা সম্পর্কে, বিধানসভা পরিষদ সম্পর্কে যখন পড়বো তখন। নেক্সট রয়েছে আর্থিক ক্ষমতা বা ফিনান্সিয়াল পাওয়ার। রাজ্যের বাজেট, যেটাকে বার্ষিক আর্থিক বিবৃতি বা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়, সেটা রাজ্য আইনসভার সামনে পেশ করা হয়েছে কিনা রাজ্যপাল দেখবেন, তার এটা একটা বিশেষ কর্তব্য। রাজ্যের আইনসভায় মানি বিল বা অর্থ বিল পেশ করা যেতে পারে শুধুমাত্র তার সুপারিশে। যদি সে সুপারিশ করে তাহলেই অর্থ বিল রাজ্যের আইনসভাতে পেশ করা যেতে পারে, এবং অর্থ বিল শুধুমাত্র বিধান সভাতেই সেটার উপরে কাজ হতে পারে। বিধান পরিষদ অর্থ বিলের ওপর কোনো রকম ডিসকাশন করতে পারবে না। নেক্সট, যদি রাজ্যে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে রাজ্যের কন্টিনজেন্সি ফান্ড থেকে অগ্রিম দিতে পারবে রাজ্যপাল। এই ক্ষমতাটা শুধুমাত্র রাজ্যপালের রয়েছে। কোনো কারণে রাজ্যে কিছু একটা ডিজাস্টার হলো, কোনো বড় দুর্ঘটনা ঘটলো, ভূমিকম্প বা কিছু হলো, সেই সময় কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা দেওয়া হয় সেই সময় কাজে লাগানোর জন্য। তো সেটা একমাত্র দিতে পারে রাজ্যপাল, তার হাতে ক্ষমতা রয়েছে। এবং প্রতি 5 বছর অন্তর একটা ফিনান্স কমিশন গঠন করা হয়, রাজ্যের ফিনান্স কমিশন। সেই ফিনান্স কমিশনকে গঠন তিনি করবেন। এই ফিনান্স কমিশনের কাজ কি? পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির আর্থিক অবস্থা পর্যালোচনা করা, এইগুলো তার
আর্থিক ক্ষমতা। নেক্সট হচ্ছে ফাইনালি লাস্ট একটাই ক্ষমতা পড়ে রয়েছে, সেটা হচ্ছে বিচারিক ক্ষমতা বা জুডিশিয়াল পাওয়ার। যেমন করে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন বা ক্ষমা মঞ্জুর করতে পারেন, যদি কোনো শাস্তি সুপ্রিম কোর্ট কোনো ব্যক্তিকে দেয় সেটা কমিয়ে দিতে পারেন, তেমনি ভাবে রাজ্যপালের হাতেও সেম ক্ষমতা রয়েছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্ষমতা, কারণ পরীক্ষাতে এটা কোয়েশ্চেন আছে যে ক্ষমা করার যে ক্ষমতা সেটা কার রয়েছে। অপশানে থাকবে প্রেসিডেন্ট, তারপরে থাকবে হচ্ছে প্রাইম মিনিস্টার, তারপর থাকবে হচ্ছে গভর্নর, তারপর লাস্ট অপশন থাকবে গভর্নর প্লাস প্রেসিডেন্ট। তো দুজনেরই ক্ষমতা রয়েছে, প্রেসিডেন্টেরও ক্ষমতা রয়েছে, গভর্নরেরও ক্ষমতা রয়েছে ক্ষমা দেওয়ার বা ক্ষমা করার। রাজ্যের হাইকোর্টে বিচারকদের নিয়োগ করার সময় রাষ্ট্রপতি পরামর্শ নিয়ে থাকবেন রাজ্যপালের কাছ থেকে পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি নিযুক্ত করবেন সংশ্লিষ্ট সেই রাজ্যে বিচারকদের। ওকে, আর হচ্ছে বাকি যে এটা হয়ে গেল হচ্ছে রাজ্যের হাইকোর্টের যারা বিচারক তাদের ক্ষেত্রে, কিন্তু বাকি যে কোর্টগুলো রয়েছে, জেলার বিচারক যারা রয়েছে তাদের নিয়োগ, তাদের পোস্টিং, তাদের পদোন্নতি, এইগুলো সমস্ত কিছু রাজ্যের হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে রাজ্যপাল করবেন। তা রাজ্যপালের হাতে ক্ষমতা রয়েছে, ডাইরেক্ট ক্ষমতা রয়েছে নিয়োগ করার, পোস্টিং করার, পদোন্নতি করার জেলার বিচারকদের। অন্যদিকে হাইকোর্টের ক্ষেত্রে রাষ্ট্রপতি করবেন কিন্তু রাজ্যপালের পরামর্শ নিয়ে। ওকে, তো এই হচ্ছে বিচারিক ক্ষমতা। ইম্পর্টেন্ট আর্টিকেল যেগুলো গভর্নরের সঙ্গে সংযুক্ত। 153 নম্বর আর্টিকেলে রাজ্যের গভর্নর সম্পর্কে বলা রয়েছে, গভর্নর যে পদটা সেটা সম্পর্কে বলা রয়েছে 153 নম্বর আর্টিকেলে। 154 হচ্ছে নির্বাহী ক্ষমতা, যেগুলো দেখে এলাম সেগুলো রয়েছে। 155তে গভর্নরের নিয়োগের যে ব্যাপারটা সেটা রয়েছে। 156তে গভর্নর পদের মেয়াদ 5 বছর সেটা বলা রয়েছে। 157 গভর্নরের যোগ্যতা। 158 গভর্নরের অফিসের শর্তাবলী। 159 গভর্নরের শপথ। 161তে ক্ষমা করার যে ক্ষমতা। ইম্পর্টেন্ট আর্টিকেল প্রত্যেকটা, এখানে যে কটা আর্টিকেল দেওয়া রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট আর্টিকেল সেইগুলোই এখানে আমি অ্যাড করেছি, এখান থেকেই কোশ্চেন আসবে। 162 নম্বর আর্টিকেল, মানে তার মধ্যেও ইম্পর্টেন্ট এটা খুবই, আর এটা, এই দুটো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট ক্ষমতা। ঠিক আছে, রাজ্যের নির্বাহী ক্ষমতা রয়েছে 162তে। 163 এবং 64 এই দুটো আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট। 163তে বলা রয়েছে গভর্নরকে সাহায্য করার জন্য মন্ত্রী পরিষদের কথা, মন্ত্রীদের অন্যান্য বিধান, নিয়োগ, মেয়াদ, বেতন, এগুলো রয়েছে 164 নম্বর আর্টিকেলে। 200 নম্বর আর্টিকেলে রয়েছে বিল সম্পর্কে, যে বিলগুলো পাস হলে তারপরে সেটা রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপালের হাতে ক্ষমতা রয়েছে যে সেটা সাইন করার পরে সেটা আইনে পরিণত হবে, অথবা সে সেই বিলটাকে সাইন না করে রিজেক্ট করে দিতে পারে, বা সেই বিলটাকে সে পুনর্বিবেচনা করার জন্য পাঠাতে পারে। এই সমস্ত কিছু রয়েছে 200 নম্বর আর্টিকেলে। 201 নম্বর আর্টিকেলে বলা রয়েছে রাষ্ট্রপতির বিবেচনার জন্য গভর্নর কর্তৃক সংরক্ষিত বিল। এই জিনিসটা কি, কোনো একটা বিল পাস হলো, এইগুলো সম্পর্কে আরো ডিটেলসে আমি আলোচনা অবশ্যই করব পরের ক্লাসগুলোতে, কারণ সেখানে আমরা এই বিলগুলো সম্পর্কে ডিটেলসে জানবো। তো কোনো একটা বিল রাজ্যের আইনসভা থেকে পাস হলো, সেটা চলে গেল গভর্নরের কাছে। গভর্নর যদি মনে করে যে এই বিলটাতে রাষ্ট্রপতির বিচার দরকার, তখন গভর্নর সেটা প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিতে পারে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে পারে, সেটা হচ্ছে বিবেচনা করার জন্য। সেটা বলা রয়েছে 201 নম্বর আর্টিকেলে। 213তে হচ্ছে অধ্যাদেশ জারি করার জন্য গভর্নরের ক্ষমতা, এইটা ইম্পর্টেন্ট আর্টিকেল। অর্ডিন্যান্স বা অধ্যাদেশ যখন বিধানসভা বা বিধান পরিষদের মিটিং চলবে না, সেই সময় যদি কোনো আইন তৈরি করার দরকার লাগে সেটাকে অধ্যাদেশ বলা হয়, সেটা করতে পারবে বিশেষ কোনো কারণে যদি দরকার লাগে, সেটা 213 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। 217 হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির যে পরামর্শ করার ব্যাপারটা সেটা রয়েছে। আর 233 নম্বর আর্টিকেলে জেলা জজ বা তাদের নিয়োগের ক্ষেত্রে যেগুলো বলা রয়েছে সেটা 233 নম্বর আর্টিকেলে বলা রয়েছে।
এর সাথে সাথে আমরা রাজ্যপাল সম্পর্কে আলোচনা করা শেষ করলাম। আমার অন্যান্য বানানো ক্লাস ভূগোলের ওপরে, আর্ট অ্যান্ড কালচারের ওপরে, ইতিহাসের ওপরে তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার, প্রিভিয়াস ইয়ারে আসা সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার এই প্লেলিস্টে আলোচনা করছি। এই প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখো। আর এর সাথে সাথে যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন টিপে দিও। অনেকেই সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখছো, যারা করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা এই পুরো পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটার খুঁজে পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।